সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। মিহান মীরার মাথায় জলপট্টি দিয়ে দিলে কোনো লাভ না হলে রুমাকে এক বালতি পানি দিয়ে আসতে বলে। মিহান মীরাকে বুকের সাথে আগলে আস্তে আস্তে ওর মাথায় পানি ঢালতে শুরু করে। এর মধ্যে ডোর বেল বাজালে রুমা মিহানকে বলে দরজা খুলতে চলে যায়। মিহান কিছু না বলে তোয়ালে ভিজিয়ে মীরার হাত মুখ মুছে দিতে শুরু করে। মিহান, কারো কণ্ঠ শুনে মিহান পিছনে তাকিয়ে দেখে ওর মম এসেছে। মম, তুমি একা এসেছো? বাবা আসেনি? তোর পাপা নামাজ পড়তে মসজিদে গিয়েছিল, তাকে জানানোর সুযোগ পাইনি। রিমিকে বলে এসেছি, ড্রাইভার সাথে নিয়ে এসেছি। মম, মীরার মাথায় পানি ঢালতে গিয়ে ওর গায়ের জামা ভিজে গেছে। তুমি আর রুমা মিলে জামাটা পাল্টে দাও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি। মিহান মীরার রুম থেকে বেরিয়ে মীরার মামুকে ফোন দেয়। হ্যালো মামু। হ্যাঁ মিহান, তুমি পৌঁছিয়েছো? হ্যাঁ মামু, কিছুক্ষণ আগে এসেছি। এসে রুমার থেকে সব শুনে মীরাকে ডাকি, কিন্তু মীরা দরজা খুলে না। আমি আর না পেরে দরজা ভেঙে ঢুকে যাই। গিয়ে দেখি মীরা জ্বরে সেন্সলেস হয়ে আছে। কি বলছো? ও এই জ্বর গায়ে রাজশাহী থেকে ঢাকায় এত দূর একা গেছে? ওকে কি হসপিটালে অ্যাডমিট করতে হবে? মামু, আমি তো ডাক্তার। আজ সারাদিন মীরাকে বাড়িতে রাখি, যদি ইমপ্রুভ না হয় রাতে হসপিটালে অ্যাডমিট করব। তোমার যা ভালো মনে হয় করো। মীরা এখন থেকে তোমার দায়িত্বে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসার চেষ্টা করছি। আচ্ছা মামু, এখন রাখি, পরে কথা হবে। মিহান মামুর সাথে কথা বলে মেডিসিনের জন্য বেরিয়ে যায়। মীরার মামু ফোন রেখে মীরার বাবার কাছে গিয়ে বলে, নিলয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে, 30 মিনিটের মধ্যে আমরা রওনা দেব। মিহান পৌঁছেছে? মীরা কেন এমন করলো, কিছু বলেছে? ও ঠিক আছে তো? মামু রাগ দেখিয়ে বলে, দেখ, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস নে, তাড়াতাড়ি যেতে। মামু বেরিয়ে গেলে মীরার বাবা সবাইকে রেডি হয়ে নিতে বলে। বড় রাস্তায় গাছ পড়ে থাকায় তা সরিয়ে ওদের রওনা দিতে সকাল 7টা বেজে যায়। মীরার মামু মীরার ব্যাপারে কাউকে কিছু বলেনি, না বলেও সবাই টেনশনে আছে। চৌধুরী বাড়িতে মিহানের পাপা মসজিদ থেকে ফিরে আর মিহানের মমের সাথে দেখা হয়নি। অনু আর মিহানের পাপা ব্রেকফাস্ট টেবিলে এসে মিহানের পাপা অনুকে জিজ্ঞাসা করে, অনু, তোমার মম কোথায়? জানি না পাপা। কাকা কাকিমা খুব সকালে বেরিয়ে গেছে। মিহান ভাইয়া ফোন করেছিল, ভাবেন নাকি ভীষণ জ্বর, তাই ফোন করে যেতে বলেছে। আপনি মসজিদে ছিলেন আর অনু ঘুমিয়েছিল, তাই আপনারা জানিয়ে দিতে পারিনি। অনু উত্তেজিত হয়ে বলে, ভাবি মানে মীরা ভাবি? হ্যাঁ। সে কি কথা? আচ্ছা, আমি অফিসে যাওয়ার আগে একবার খানবাড়ি হয়ে যাব। পাপা, আজ আমার ক্লাস টেস্ট আছে, তারপর কোচিং করে আসতে আসতে বিকেল হয়ে যাবে। আমি না হয় সন্ধ্যার পরে গিয়ে ভাবিকে দেখে আসবো। আচ্ছা মামনি, তুমি খেয়ে ড্রাইভারের সাথে স্কুলে চলে যাও। ঠিক আছে পাপা। মিহান মেডিসিন নিয়ে এসে দেখে ওর মম মীরার জন্য স্যুপ বানিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে। মম, ওর কি জ্বর কমেছে? না, জ্বর কমেনি, কিন্তু সেন্স ফিরেছে। জ্বরে ঘরে কথা বলছে। এই ফাঁকে দেখি কিছু খাওয়াতে পারি কিনা। মিহান ওর মমকে কিছু মেডিসিন দেখিয়ে দিয়ে বলে, স্যুপ খাইয়ে এই মেডিসিনগুলো খাইয়ে দিও মম। আচ্ছা, এখন বল তো, তুই জানলে কি করে মীরা এরকম অবস্থায় আর ও বাড়িতে একা আছে? মিহান ওর মমকে সব ঘটনা খুলে বলে, কাল রাত থেকে কি হয়েছিল। মিহানের মম মীরাকে মেডিসিন খাইয়ে বলে, তোর ফোনটা দে তো, তোর পাপার সাথে কথা বলবো। আমার ফোনটা তাড়াহুড়ো করে বাড়িতে ফেলে এসেছি। এর মধ্যে মিহানের পাপা এসে বলে, আর ফোন করতে হবে না, আমি এসে গেছি। তুমি এখানে? অনু কোথায়? অনু স্কুলে গেছে, সন্ধ্যায় চলে আসবে। মিহান মেডিসিন দিয়েছে। মিহান, এর থেকে ভালো হতো না তোর হসপিটালে নিয়ে গেলে? পাপা, আজকের দিনটা দেখি, সন্ধ্যার মধ্যে জ্বর না কমলে তারপর না হয় হসপিটালে নিয়ে যাব। আমার মনে হয় নর্মাল জ্বর সন্ধ্যার মধ্যে কমে যাবে। দেখ, তুই যেটা ভালো বুঝিস। মিহানের পাপা আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। মিহানের মম মিহানের পাপাকে একটু এগিয়ে দিতে তার সাথে যায়। মিহান মীরার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মিহান মীরার পাশ থেকে একটুও সরছে না। কিছুক্ষণ পর পর মীরার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করছে।
মিহানের মম 11টার দিকে একবার চৌধুরী বাড়ি যায় মিহানকে বলে, রুমা বাড়ির সবার জন্য রান্না করছে। মিহান মামুর সাথে ফোনে কথা হয় কিছুক্ষণ পর পর। তারা আর 2 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাবে। মামু মীরার জন্য খুব চিন্তা হচ্ছে। মিহান মীরার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরা ঝড়ের ঘোরে মিহানের হাত জড়িয়ে ধরে। মিহান চিন্তার মধ্যে মীরার এমন কাজে মুচকি হেসে একটু ঝুঁকে মীরার হাতে আঙুলে চুমো খেয়ে বলে, জ্বরের ঘোরে আমার হাত জড়িয়ে ধরে আছো। জেগে থাকলে তো এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে ফেলতে। জানো, তোমার রাগী চেহারার প্রেমে পড়েছি। খুব ভালোবাসি তোমায়। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমি আবার তোমাকে রাগাবো আর তুমি রেগে পুরো বাড়ি মাথায় করবে। তারপর আমি তোমার রাগ ভাঙাবো। এখনো ভালোভাবে প্রেম করতে পারলাম না আর তুমি অসুখ পাঠিয়ে বসে আছো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর ছুটিয়ে প্রেম করবো। মিহান একা একা মীরার সাথে কথা বলতে থাকে। মীরার জম কমে আবার কিছুক্ষণ পর বেড়ে যাচ্ছে। জ্বর বাড়লে মীরা জ্বরের ঘোরে অনেক কথা বলে। মিহান মীরার পাশে চুপ করে সব কিছু শোনে। 1টার আগেই মিহানের মম চলে আসে আর মীরার জন্য কিছু খাবারও নিয়ে আসে। মিহানের মম মীরার রুমে গিয়ে দেখে মিহান মীরার মুখের কাছে কান নিয়ে কিছু শোনার চেষ্টা করছে। মিহানের মম মিহানকে কিছু না বলে বেডের অন্য পাশে বসলে মীরার অস্পষ্ট কথাগুলো তার কানে আসে। মিহানের মম মিহানের দিকে তাকালে মিহান বলে, মন, ওর মনে এত কষ্ট নিয়ে ও কি করে স্বাভাবিক থাকে? সবাই কষ্ট প্রকাশ করতে পারে না, নিজের মধ্যে রেখে নিজে কষ্ট পায়। মীরাও তেমনই একটা মেয়ে। মিহান ও ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে। তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবি, কখনো কষ্ট পেতে দিবি না। আমার কথাটা সব সময় মাথায় রাখবি। মন, তুমি চিন্তা করো না। আগে ওকে সুস্থ করে নিই, তারপর এক এক করে সব কষ্ট দূর করে দেব। মিহান মম আর মিহান আরও কিছুক্ষণ কথা বলে মিহান রুমের বাইরে এসে দাঁড়ায়। মিহানের মম তোয়ালে ভিজিয়ে হাত মুখ মুছে দিয়ে জামা পাল্টে দেয়। মিহানকে ডাক দিয়ে মীরাকে ধরে বসতে বলে। মিহানের মমের কথা মতো বুকের সাথে মীরার পিঠ ঠেকিয়ে ধরে বসে থাকে। মিহানের মম মীরাকে আস্তে আস্তে স্যুপ খাইয়ে দিতে থাকে। তারপর মেডিসিন খাইয়ে আবার শুইয়ে দেয় মীরাকে। মিহানের মম মিহানের পাপার সাথে মীরার ব্যাপারে ফোনে পাশের রুমে কথা বলছে আর মিহান মীরার হাত ধরে বসে আছে চুপ করে। 3টার দিকে খান বাড়ির সবাই বাড়িতে পৌঁছায়। হল রুমে মিহানের মমকে দেখে সবাই বেশ অবাক হয়। মিহানের মম প্রথমে তারা কেউ চিনতে পারেনি। রুমা সবাইকে বলে উনি মিহানের মম। সে সব কথা গুরুত্ব না দিয়ে মামু এক প্রকার দৌড়ে ওপরে চলে যায়। কি হলো ভাইয়া, এরকম দৌড়ে চলে গেল কেন? আপাকে দেখতে গেছে বোধহয়। মিরাজ বের হয়নি বাড়ি থেকে। বাড়ি থেকে বের হবে কি? সে তো বিছানা থেকে উঠতে পারছে না। কাল রাত থেকে জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে। মিহান ভাইজান আর তার মা আজ সারাদিন আপার সেবা যত্ন করেছে। একটু জ্বর কমে তো একটু পর আবার বেড়ে যায়। কেন, আপনারা কিছু জানেন না? কি বলছিস এসব? আমি তো এসব তো কিছুই জানি না। তোমরা আমাকে এসব কথা আগে বলনি কেন? আমার নাতনির এই অবস্থা। মা, আমরাও কিছু জানতাম না। এসব কথা পরে হবে, আগে ওকে দেখে আসি চলো। বাবা, আগে বাইরের জামা কাপড় পাল্টে নিন। মীরা তো অসুস্থ, ধুলোবালিতে তো আরও অসুস্থ পড়তে পারে। তাই আগে জামা কাপড় পাল্টে তারপর ওর কাছে যাও। ফুপি ঠিক কথা বলেছে, আগে ফ্রেশ হয়ে আস। এরপর সবাই ফ্রেশ হয়ে একে একে মীরার রুমে যায়। মিহান সবাইকে দেখেও মীরার হাতটা ছাড়েনি। মামু বেডের পাশে দাঁড়িয়ে মিহানের সাথে কথা বলছে মীরার বিষয়ে। মীরার জ্বর বাড়তে শুরু করলে মিহান জল পট্টি দিতে থাকে। মীরার দাদি তো কান্নায় শুরু করে দিয়েছে মীরার এই অবস্থা দেখে। জ্বর বাড়ার কারণে আবার জ্বরের ঘোরে কথা বলতে শুরু করে দিয়েছে। মীরা আবার অস্পষ্ট স্বরে সেই কবিতা বলতে থাকে। যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে।
সব যেন মোর বিকিয়েছি, পাইনি তাহার দাম। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন, পাইনি জীবন ভরে। সুখ যারে কয় সকলে জানে, সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। মাহিন কি বলেছে ও এসব? মাহিন তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, সবকিছু বুঝতে পারবেন। কেউ কিছু বলবে তার আগে মীরা একটু জ্বরে বলে ওঠে, আল্লাহ, তুমি আমাকে কেন এত কষ্ট দাও? তুমি কি আমাকে ভালোবাসো না? থাক, আমার কারোর ভালোবাসার দরকার নেই। আমার মামু আমাকে অনেক ভালোবাসে, আর কাউকে দরকার নেই আমার। তুমি তো জানো আমি কতবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু মামু কোনো না কোনোভাবে আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? আমার ভীষণ কষ্ট হয় যখন কোনো বাচ্চাকে তার বাবা মায়ের সাথে দেখি, তখন ঠিক আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার কি দোষ ছিল বলতে পারো তুমি? তারা তাদের সুখের জন্য আলাদা হয়ে গেল, একবারও ভাবলো না আমার কথা। আমার কি হবে? আমার স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে তাদেরকে আমি আমার কাছে পাইনি। ক্লাসে ফার্স্ট হলেও কেউ খুশি হয়ে আমার জন্য আমার পছন্দের রান্না করে খাওয়ায়নি। আমি যেদিন প্রথম অফিসে জয়েন করি, কেউ আমাকে সাহস জোগায়নি। তবুও আমি তাদের কখনো কিচ্ছু বলতে যাইনি। আমি চাইনি আমার কারণে কারো সংসার নষ্ট হোক। মামু বোঝে আমার কষ্ট, মামু বুঝে যায় আমি যখন ভীষণ আমি যখন ভীষণ কষ্ট হয়, তখন আমি এই কবিতার অংশটুকু বলি। তখন মামু আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যায় আমার মন ভালো করার জন্য। কিন্তু আমার বোকা মামু তো আর জানে না আমি সব বুঝতে পারি। যাই হোক, তোমাকে আমি আর কখনো কিছু বলবো না। তুমি আমার কথা শোনোনি, আমিও আর কখনো আমার মনের কথা তোমাকে বলবো না। যদি বেশি কষ্ট হয় তাহলে চলে যাব অনেক দূরে, সেখান থেকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। মীরা আস্তে আস্তে বিড়বিড় করতে করতে চুপ হয়ে যায়। মিহান মীরার কপালে হাত দিয়ে দেখে জ্বর ছাড়তে শুরু করেছে। মিহান তাকিয়ে দেখে অনামিকা, ফুপি, দাদি, নীলা, নিধির চোখ দিয়ে পানি পড়ছে। মীরার মামু, বাবা আর দাদার চোখ লাল হয়ে আছে। আরিফ আর জারিফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মামু, এত মানুষ মীরার রুমে থাকলে মীরার অসুবিধা হবে। আমরা যাচ্ছি, তুমি মীরার পাশে থাকো। মিহান মাথা নাড়িয়ে মামুর কথায় সম্মতি জানায়। সবাই মীরার রুম থেকে বেরিয়ে হল রুমে চলে আসে। ফাহিম, আমার মীরা মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে রেখেছিল। আমার এখন মনে হচ্ছে তোদের এখানে ওকে থাকতে বলে আমি ভুল করেছি। আমার অজান্তে আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি। ভাইয়া, তুই এখন এসব ভাবছিস কেন? তখন তো নতুন সংসার নিয়ে এতটাই ব্যস্ত ছিলি যে মীরার সাথে 1 মিনিট কথা বলার মতো তোর সময় ছিল না। মেয়েটা সারাদিন রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে থাকতো। আমি কলেজ থেকে ফিরে ওকে সময় দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তখন কারো সাথে ঠিকমতো কথা বলতো না। তুই তো জানিস মীরা সব থেকে বেশি ভালোবাসতো তোকে, আর এখন বোধহয় সব থেকে বেশি ঘৃণা করে। তখন যখন এসব নিয়ে ভাবিসনি, তাহলে এখন তোর ভাবার কোনো দরকার নেই। ফাহিম ভাইয়া আর মিনহাজ আছে মীরার জন্য, তোকে আর কিছু করতে হবে না ওর জন্য। অনেক করেছো ওর জন্য, আর না। মীরার ফুপ্পি রেগে আরও কিছু কথা শুনিয়ে দেয় ওর ভাইকে। সন্ধ্যার পর মীরার জ্বর কমলেও শরীর দুর্বল থাকে। মীরা চোখ বুজে চুপ করে বেডে হেলান দিয়ে বসে আছে। মিহান মীরার সাথে কথা বলতে শুরু করলে মীরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মিহানের দিকে।
রুমা মিহানকে কফি দিতে এসে মীরার অবস্থা দেখে বাড়ির লোকজনকে জানায়। সবাই এসে মীরাকে অনেক প্রশ্ন করছে, এখন কেমন আছে সে। মীরা আর চোখে একবার মিহানের দিকে তাকিয়ে মামুকে বলে, মামু, একটু ডেনিকে ডেকে দাও। ড্যানিকে দিয়ে তুই কি করবি এখন? মীরা আস্তে করে বলে, প্লিজ একটু ডেকে দাও। মামু মীরার কথা শুনে ডেনিকে ডেকে আনে। ডেনিকে দেখে মীরা বলে, ডেনি, আমি কাল মালয়েশিয়া ব্যাক করব, সব ব্যবস্থা করে ফেলো। ম্যাম, আপনি তো এখনো সুস্থ হয়ননি। যা বলেছি তাই করো। সবে জ্বরটা কমেছে, এখন আবার পাগলামি শুরু করিস না। আমি যা। মীরা আর কিছু বলবে তার আগে মিহান রেগে রুম থেকে বেরিয়ে যায়। সবাই মিহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মামনি, আমিও তো যাব তোর সাথে, কিন্তু এখানকার কাজ শেষ করতে 7 দিনের মতো সময় লাগবে। কাজটা সেরে তারপর না হয় তুই আর আমি একবারেই যাব। মীরা কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে মামু, শুধুমাত্র 7 দিন, মনে থাকে যেন। মামু হেসে দিয়ে বলে, ছেলে কখনো মায়ের কথা ভুলতে পারে? মামুর কথা শুনে ঠোঁটে হাসি ফুটে ওঠে মীরার। হঠাৎ করে ঝড়ের গতিতে মীরাকে কেউ জড়িয়ে ধরে। মীরা চমকে ওঠে এমন কাজে। মীরা ছাড়িয়ে নিতে নিতে বলে, এই কে তুমি? মীরা ছাড়িয়ে নিয়ে তাকে দেখে অবাক হয়ে বলে, অনু তুমি? অনু নিজের কান ধরে বলে, ভাবি সরি, আমি তোমার অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিলাম, কিন্তু আজ কাল ক্লাস টেস্ট ছিল, তারপর কোচিং করে বাড়ি আসতে আসতে 5টা বেজে গেল। 1 ঘন্টার ভেতরে ফ্রেশ হয়ে তারপর ড্রাইভার আঙ্কেলকে নিয়ে সোজা তোমার কাছে চলে আসি। সরি ভাবি, রাগ করো না। মীরা অনুর চেহারা এক্সপ্রেশন দেখে হেসে দেয়। ও কে রে মীরা? ওই যে পাগল ডাক্তারটা আছে না, তার বোন। দাদি অবাক হয়ে বলে, পাগল ডাক্তার কি? মিহান চৌধুরী। অনু মীরার কথা শুনে খিলখিলিয়ে হেসে দিয়ে বলে, ভাবি তুমি ভাইয়াকে পাগল ডাক্তার বলো? মীরা কথা ঘোরানোর জন্য বলে, তোমার মম কোথায়? মম তো সকালে এসেছে তোমার কাছে, এখন নিচে ভাইয়ের সাথে কথা বলছে। ভাইয়াকে দেখে মনে হয় ভাইয়া খুব রেগে আছে। তুমি জানো কিছু ভাবি? তেমন কিছু না, তুমি কোচিং থেকে ফিরে আর কিছু খাওনি মনে হয়। নীলা, ওকে কিছু খেতে দাও। না ভাবি, আমি এখন কিছু খাবো না, এখন তোমার সাথে গল্প করব। তা তো হবে না পাকা বুড়ি, চলো খেয়ে এসে তারপর গল্প করব। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, সত্যি বলছি। এর মধ্যে মিহানের মম এসে অনুকে বলে, অনু ভাবি তো অসুস্থ, এখন বিরক্ত করো না কেমন। আচ্ছা মম। এদিকে মীরার সাথে রেগে বাড়ি চলে যায়। মিহান ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেকক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে সারা রুমে পায়চাই করছে। এর মধ্যে রিমি এসে মিহানকে ডেকে বলে, ভাইয়া কিছু খাবেন এখন? বিরক্ত করিস না তো, যা এখান থেকে। ভাইয়া রাগ করে আসেন কেন, কিছু কি হয়েছে? মিহান নিজেকে কিছুটা শান্ত করে বলে, না কিছু হয়নি, মাথা ব্যথা করছে তাই, যা এখন। ঠিক আছে ভাইয়া, কিছু লাগলে আমাকে বলেন, আমি এখন যাই। রিমি চলে গেলে মিহান একা একা বলতে শুরু করে, কত বড় সাহস ওর, পরে কিনা আমাকে ছেড়ে চলে যাবে। যাওয়াচ্ছি তোমায়, দাঁড়াও, তোমাকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করো। আগে একটু সুস্থ হয়ে নাও, তারপর তোমার ডানা কাটার ব্যবস্থা করছি। তখন চাইলেও তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমার মনের চিলে কোঠায় তোমাকে বন্দি করে রাখবো, বাই হুক অর বাই ক্রুক।